সেই মেহেন্দি অনুষ্ঠানের পর আজকে আবার তিতিরের গালের রং বদলালো, ক্রমশ বাড়লো সেদিনের মতো আরো একটু ছুঁয়ে দেওয়া অভিলাষ। সাথে তিতিরের রাঙা অধৈর্যরাও প্রসারিত হলো তিতির হাসিতে। এই তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই। তিতিরের ভাবনার মাঝেই মনোয়ারা বেগম বলে উঠল, তিতির বউ, স্টেজে গিয়ে বসবা না? নাচ জামাই যে চলে আসছে তো। দাদির কণ্ঠ শুনে তিতিরে ভম কাটল। আরাপের থেকে চোখ সরিয়ে তড়িৎ ফিরতে চাইল পিছনে। হাত দুটো তখনও আঁকড়ে ধরে আছে রেলিংয়ে। চেহারায় মৃদু চোরচোর ভাব নিয়ে তিতির দৃষ্টি নামালো। মেরুন রঙা লেহেঙ্গা আর কড়া লাল খয়েরি পাথরের গয়নায় ভারী সাজে যুবুথুবু বধূকে দেখে ঠোঁট টিপে হাসল বিদ্যা। দুষ্টুমি করে বলে উঠল, কি গো বউ, নাচ জামাইরে দেখছিলা? তিতির সাথে সাথে আমতা আমতা করে বলে উঠল, না দাদু, আমি আসলে। কথা জড়িয়ে গেল তিতিরের। আনোয়ারা বেগম ফের একচোট হেসে বলে উঠল, তিতিরের কাছে এসে মাথায় হাত রেখে, নাচ জামাইরে সম সময় আদর সোহাগে রাখ বাবু, সেবা যত্ন করবা। আমিও তোমার দাদু ভাইরে ঠিক তোমার মতো এমন চোখে হারাইতাম। কত পিচ্চি বয়সে তার হাত ধইরা এ বাড়িতে পা রাখছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার হাতটা ছাড়নি লাগলো। তুমি কিন্তু কোনোদিনও আমার নাচ জামাইয়ের হাত ছাইরো না বউ। নিজের সবটা দিয়া আগলাইয়া রাখবে তারে, সব বিপদ আপদ থেকে আগলাইয়া রাখবে তারে। বাঁচানের মালিক আল্লাহ, কিন্তু তুমি তোমার কোনো চেষ্টায় খামতি রাখো না বউ। এই সম্পর্কে বন্ধন টিকিয়া রাখো। আর অনেক অনেক ভালো থাইকো। কথাগুলো শোনা মাত্রই ঠোঁট উল্টালো অষ্টদশী। চোখের কার্নিসে জমা হয় অশ্রুর প্লাবন। ভাঙা ভাঙা গলায় শুধালো তিতির, এইভাবে বলছো কেন দাদু? বিয়ে হয়ে যাওয়ার আগে এসব বলে পর করে দিতে চাইছো? তিতিরের কথায় আনোয়ারা বেগম হালকা হাসলেন। হাত বাড়িয়ে নাতনিরে জড়িয়ে ধরলেন বুকে। তিতিরের মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত করতে লাগলেন মেয়েটাকে। উদ্বিগ্ন স্বরে বলে উঠলেন আনোয়ারা বেগম, আহা, কেমন করে কাঁদতে দেখো। তুমি কাঁদলে যে তোমার বাপ বিয়া ভাঙতে দুবারও ভাববো না। তাড়াতাড়ি চোখ মুছো। আর এই মিষ্টি মুখটা নাচ জামাইরে খালি বারান্দা দিয়া দেখাইলে হইব, নিচে যাওন লাগবে না। তিতির সাথে সাথে মাথা তুলল। লালচে হয়ে যাওয়া নাকের ডগায় অবাকতা ঝুলিয়ে অবুঝ বালিকার ন্যায় বলে উঠল তিতির, তোমার এই নাচ জামাইকে তুমি ঘর জামাই কইরা রেখে দাও দাদু। আমি কিন্তু কোথাও গিয়ে থাকতে পারবো না তোমাকে ছেড়ে। আনোয়ারা বেগম তখন বলে উঠলেন, স্বামীর সোহাগ একবার পাইলে এই বুড়িরে কি তোমার মনে থাকবো তিতির বু? তিতির তখন বলে উঠল যদি গলায়, হ্যাঁ আলবাদ মনে থাকবে। উনি হাজারটা আদর করলেও কি আর না করলেও কি, আমাকে পটিয়ে নিয়ে যেতে পারবে তোমার কাছ থেকে? এতটাই সোজা নাকি? প্রত্যুত্তরে এবার আনোয়ারা বেগম হালকা হেসে বলে উঠল, যাইতেও পারে। বিয়া একবার হইয়া গেলে কি আর তুমি আমার কাছে ঘুমাতে যাইবে রাতে? তখন তো নাচ জামাইরে ছাড়া। তিতির সাথে সাথে লজ্জা আর বিরক্তি অস্বস্তিতে সব মিলিয়েই বলে উঠল, দাদু। তিতিরের চিৎকার করার মাঝপথেই শব্দ করে হেসে উঠল বিদ্যা। দাদিকে হাসতে দেখে তিতিরও আর বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে পারল না। মলির মুখে দাদির সাথে সেও হাসলো শব্দহীনভাবে। বিদ্যা হাসতে হাসতে চোখের জল মুছলেন। অপরদিকে নিচে টুবাই বলে উঠল আরাবকে, ভাই, এগুলো তোমার শালা থালি? এতগুলা? কই, তুমি আগে তো বললা না কখনো। আমরা তো ভেবেছিলাম ভাবি তোমার একমাত্র অসুরের মানে শ্বশুরের একমাত্র মেয়ে। টুবাই আরাপের কানের কাছে এলে এসে কথাগুলো জিজ্ঞেস করতেই চিন্তায় ভাঁজ পড়ল আরাপের কপালে। কারণ বাড়ির গেট ধরে দাঁড়িয়ে আছে অসংখ্য ছেলে মেয়ে, আর তাদের টাকা চাই। টাকা না দিলে বরকে ঢুকতে দেওয়া হবে না। আরাপ এবার বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে দেখল এই দাবি সহ কয়েকজন সাইনবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। না, এই জীবন থেকে মনে হয় আর মিটিং মিছিল গেলই না। বিয়ে করতে এসেও শোনা লাগছে আমাদের দাবি মানতে হবেই মানতে হবে। আরাপও এবার বিড়বিড় করে বলে উঠল বিরক্ত হয়ে, না, এগুলো আমার একটাও অসুর মশাইয়ের প্রোডাক্ট না। কিন্তু আমার বউ পাখির কাছে যদি এদের জন্য দেরি হয় আর বিয়েটাও যদি টাইম মতো না হয়, তাহলে তোদের সব কটার খবর আছে। আরাপের কথা শুনে আর কিছু জিজ্ঞেস করার সাহসী পেল না টুবাই। শুকনো ঢোক গিলে তাকালো গেট ধরে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোর দিকে। মিনমিন করে শুধালো টুবাই, কত টাকা লাগবে আপনাদের? সাথে সাথে একটা মেয়ে বলে উঠল, 5 লাখ টাকা। কথাটা শুনেই আজকে উঠল টুবাই। কুলকুল ঘামতে লাগলো তার কপাল জোরে। হাতের উল্টো পিঠ ধরে ঘামটা মুছেই বলে উঠল, ইয়ে মানে একটু কমানো যায় না? আরাপের মেজাজ এবার বিগড়ালো। বিরক্ত স্বরে কিছু বলতে যাবে তার আগেই টুবাইয়ের মাথায় সজোরে একটা চাটি বসালো
জিল্লু দাঁত খিচিয়ে বলে উঠল, কমানো যায় না মানে কি হালার বিজ্ঞানী, আমাগর ভাইয়ার কি কম আছে নাকি টাকা পয়সা? মাথা ডলতে ডলতে পিছনে তাকালো টুবাই। মিত্রা সহ সবাই মুখ টিপে হাসছে, তবুও বিরক্ত বদনে দাঁড়িয়ে আছে ছেলেটা। টুবাই অসহায়ের মতো দুদিকে মাথা নাড়ালো। আসলে কি এত কিছু সে ভেবে বলেছে নাকি? তৈয়ব এত ভাবাভাবির মধ্যে গেলই না। সবার সামনে এগিয়ে এসে পাঞ্জাবি হাতে গোটাতে গোটাতে বলে উঠল, ডিল, তোমরা 5 লাখ টাকাই পাবে, ইনক্লুডিং জুতা চুরি আর যত হাবিজাবি যা আছে সব কিছু মিলিয়ে। রাজি? এতক্ষণ গেট ধরে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো হকচাকালো ভীষণ। এত তাড়াতাড়ি বরপক্ষ রাজি হয়ে যাবে এটা যেন ওদের কল্পনাতেই অতীত ছিল। সবাই এক বাক্যেই রাজি হয়ে যেত, কিন্তু বাদ সাধলো একজন। যে টাকার ফরমাইশ জারি করেছিল সেই মেয়েটাই। চিপচিপে গড়নে ফর্সা মুখটা সবার সামনে এগিয়ে এনে বলে উঠল, রাজি, তবে শর্ত হচ্ছে চশমা পরা ওনাকে একদিনের জন্য আমাদের কাছে রেখে যেতে হবে। আপু দেবের বলে কথা, আমাদের তার একটু আদ্রু যত্ন আত্মিক সুযোগ না করে দিলে হয়। তৈয়ব কিছু বলবে তার আগেই মুখ খুলল জিল্লু। টুবাইয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে একচোট বাঁকা হেসে বলে উঠল, আমি রাজি। বাস্তব বিজ্ঞানী একদিনের জন্য তোমাদের সব ভাই বোনের। আমাদের তার উপর কোনো দাবি টাবি নাই, তোমরা যা খুশি করতে পারো তার সাথে। জিল্লু এরকম কথায় টুবাই আশ্চর্য হলো, হতভম্ব হলো। এরা বন্ধু? না, বন্ধু নামে কালসাপ। পাণ্ডুর মুখটা বন্ধুর মহলের থেকে প্রতারিত হওয়ার দুঃখে মাথা নীল হয়ে গেল ওর। আরাপের কাঁধে গেছে কানে কানে বলল, ভাই, আপনি প্লিজ আমাকে না নিয়ে ফেরত যাবেন না। এরা আমাকে এখানে রেখে চলে গেলে আমি তো শেষ। সাথে সাথে আরাপ বলে উঠল, তোর ভাই থাকতে চিন্তা কিসের? তোকে এখানে ওদের কাছে রেখে গেলেও আমি অসুর মশাইকে বলে যাব যেন তোর ভালো মতো খেয়াল রাখে। মানুষটা ডাকাতের মতো দেখতে হলেও মনটা ভালো, তোর সমস্যা হবে না আশা করি।